নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেল। আর এক ফোনে বাংলা শুরুতে আমরা যে খবরের দিকে নজর রাখবো, পণের দাবিতে স্ত্রীকে পিটিয়ে খুন, গ্রেফতার স্বামী, শ্বশুর আর শাশুড়ি। উত্তর 24 পরগনার শাসনের উত্তর পাড়ার ঘটনা। পণের দাবিতে স্ত্রীকে পিটিয়ে খুন, গ্রেফতার স্বামী, শ্বশুর, শাশুড়ি। উত্তর 24 পরগনার শাসনের উত্তর পাড়ার ঘটনা। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউল, ঠিক কি ঘটনা, কি অভিযোগ উঠছে? দেখো, পণের দাবিতে পিটিয়ে বধূকে খুনের অভিযোগ, গ্রেপ্তার স্বামী, শ্বশুর এবং শাশুড়ি, পলাতক হচ্ছে ননদ। মূলত বছর খানিক আগে হাড়োয়ার মল্লিকপুরের মেয়ের সঙ্গে শাসনের উত্তর পাড়ার ছেলের বিয়ে হয়, কিন্তু বিয়ের এই বছর খানিকের মধ্যে বিভিন্ন রকম ভাবে মারধর করা হতো এবং বিভিন্ন সময় বাপের বাড়ি থেকে অর্থাৎ অর্থ এবং টাকা পয়সা নিয়ে আসার জন্য বিভিন্ন রকম ভাবে চাপ দেওয়া হতো, কিন্তু যখনই না দেওয়া হতো তখনই মারধর করতো। এবং গতকালও সেখানে টাকার জন্য একটা চাপ দেওয়া হয়, তিনি অস্বীকার করেন গৃহবধূ। তারপরই তাকে একেবারে পিটিয়ে, অর্থাৎ একাধিক জায়গায়, শরীরে একাধিক জায়গায় ক্ষত রয়েছে, রক্তাক্ত অবস্থায় তাকে পিটিয়ে খুন করা হয়। এবং এই খুনের পিছনে অর্থাৎ স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং ননদ যুক্ত রয়েছে। ইতিমধ্যেই মৃতের পরিবার, মেয়েটির পরিবার ইতিমধ্যে থানায় অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত স্বামী, শ্বশুর এবং শাশুড়িকে গ্রেপ্তার করলেও ননদ কিন্তু পলাতক। কিন্তু এলাকার মানুষ বলছেন যে বিয়ের এই বছর খানেক ধরেই কিন্তু বিভিন্ন সময় চাপ দিতেন, অর্থ অথবা বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য পণের দাবিতেই কিন্তু বিভিন্ন সময় মারধর করতে, এমনটাও কিন্তু এলাকার মানুষ এবং তার এই মেয়েটির পরিবারের বক্তব্য। ইতিমধ্যেই কিন্তু শাসন থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে শ্বশুর, শাশুড়ি এবং স্বামীকে গ্রেপ্তার করেছে, খোঁজ চালাচ্ছে ননদ এই ঘটনার সঙ্গে যুক্ত, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে এবং কঠোর শাস্তি চাই, এমনটাও কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ। আমি তো জানি না, আমার ফোন করে বললো এরকম মেয়ে ঝামেলা করেছে। তাই বলেছে আমার আয়ের আগে ঝামেলা করেছিল, তাই আমি বলছিলাম আমার মেয়ে আমার কাছে দাও, আমি নিয়ে যাই। তা বললো না, আমি ইটকে দিয়ে চলে গেছি। আজ ধরেন 3 দিন পরে আজকে হঠাৎ ফোন করে বলছে তোমার মেয়ে মারা গেছে। হ্যাঁ, জামার সঙ্গে জামাইয়ের মা আর বাপ থাকে আর সবার নামে অভিযোগ। সকাল থেকে ওদের বাড়িতে দেখছি মানে টুকটাক হাঁকাচল্লা হচ্ছে, হতে হতে এখন মেয়েটা বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। চলে যাওয়ার পরে উনিরা পাল্টা গিয়ে ধরে আনে। তারপরে পাশাপাশি আমি যখন মরে যাই তখন গিয়ে দেখছি যে মেয়েটা শুয়ে আছে খাটে। শ্বশুর বাড়ির লোক বলছে একটা জামা কাচা নিয়ে ঝামেলা সকাল থেকে হচ্ছে, এইটাই যে মারা গেছে তার শাশুড়ি বলছে। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে মেরে ফেলা, সুসাইড না, এটা পিটিয়ে মেরে ফেলা। আসছি পরবর্তী খবরে। সল্টলেকে সোনা ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর তথ্য। ধৃত 2 অভিযুক্তকে জেরা করে পুলিশ জানতে পেরেছে যে 28 অক্টোবর 6 জন মিলে মারধর করেন সোনা ব্যবসায়ীকে। বেল্ট খুলে মারেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। চর, ঘুষি, লাথি কিছুই বাদ দেননি। আর মারধরের জেরে মৃত্যু হয় স্বপন কামিল্লার। এরপর বিডিও নির্দেশে নীলবাতির গাড়ি করে সোনা ব্যবসায়ীর দেহ ফেলা হয় যাত্রাগাছিতে। সল্টলেকের দত্তাবাদে দোকান সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার। গত 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পরিবার খুনের অভিযোগ করেছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ ঠিকাদার তুফান থাবাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন 28 অক্টোবর নিউ টাউনের বহুতলে সোনা ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে 6 জন মিলে মারধর করেন। বেল্ট খুলে স্বপন কামিল্লাকে মারেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। লাথি, চড়, ঘুষি কিছুই বাদ দেননি। খুন করতে সোনা ব্যবসায়ীকে মারধর করা হয়নি। উদ্দেশ্য ছিল চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করা। কিন্তু মারধরের সময় স্বপন কামিল্লার মাথার পিছনে আঘাত লাগে, তার জেরে মৃত্যু হয়। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে বিডিওর নির্দেশেই নীলবাতির গাড়িতে করে সোনা ব্যবসায়ীর দেহ ফেলা হয় নিউ টাউনের যাত্রাগাছিতে। বিডিও নাকি সকলকে বলেছিলেন কিছু হবে না। 29 অক্টোবর অ্যাপ ক্যাবে কলকাতা বিমানবন্দরে যান বিডিও প্রশান্ত বর্মন। তার সঙ্গে ছিলেন ঠিকাদার তুফান থাপা। দেখুন, ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না, কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি। আমি একটা কথা আপনাদেরকে বলছি, আগাম বলছি, যে আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না।
কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই, কারণ বিচার বিভাগ আছে। ভিডিওর মুখে বারবার শুধু ষড়যন্ত্রের তত্ত্ব, কিন্তু তদন্তের তথ্য বলছে অন্য কথা। পুলিশ আগেই জানতে পেরেছে 29 অক্টোবর কলকাতা থেকে বিমানে শিলিগুড়ি ফিরে যান প্রশান্ত বর্মন। এবার ধৃতরাও জেরায় স্বীকার করেছেন 29 অক্টোবর এক ক্যাবে কলকাতা বিমানবন্দরে যান বিডিও প্রশান্ত বর্মন। সঙ্গে ছিলেন ঠিকাদার তুফান থাপা। এই ঠিকাদার নাকি রাজগঞ্জের বিডিওর বন্ধু। তুফানের বাড়ি আলিপুরদুয়ারের কালচিনির চিনচুলা চা বাগানে। প্রতিবেশীদের দাবি বিডিওই ফাঁসিয়েছেন তুফানকে। हम लोग तो छोटे से देखा है उसको, तूफान को, जो ऐसा काम करते हुए आज तक नहीं सुना। किसी ने फंसाया होगा शायद इसको, वो किसका साथ में आप क्या क्या काम करते हो उसको तो बड़ा बड़ा आदमी कॉन्ट्रैक्टर सब है, एक किसके साथ में काम करते हो सबको तो हमको उतना मालूम नहीं है। সোনা ব্যবসায়ী খুনে গ্রেপ্তার 2। নিহতের পরিবারের প্রশ্ন, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে কেন গ্রেপ্তার করছে না পুলিশ? ড্রাইভারকে গ্রেপ্তার করলে কি হবে? আমার কিছু লাভ নেই। আমি যে মেরে ফেলছে প্রশান্ত বর্মা তাকে গ্রেপ্তার করতে চাই, তাকে গ্রেপ্তার করুন। শনিবার দিনভর রাজগঞ্জের অফিসে দেখা যায়নি খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে। সন্ধ্যের পর তিনি অফিসে ঢোকেন। আমাদের যেহেতু SRER এর কাজ চলছে, ফর্মগুলো বিএলআররা কি কাজ করছে, যেমন আমি নিজে যেমন আরও আছি, আমাদের ছুটির দিন বলে কিছু হয় না, আমাদের 24 আওয়ার্স কাজ করতে হয়, কিন্তু কাজ তো ঠিক রাখতে হবে। আমার তো অফিস তো করতেই হবে, অফিস তো জনগণকে তো পরিষেবা দিতে হবে। এই জন্য আমি একটা কথা বলি, জলপাইগুড়ি জেলায় যত ব্লক রয়েছে পারফরমেন্স দেখুন না। আমি যে টেবিলে এসেছি একটা ফাইল নিয়ে। নিউজ 18 বাংলা। সোনা ব্যবসায়ীকে খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। এবার তাঁর চাকরি নিয়ে চাঞ্চল্যকর তথ্য। আরটিআই করে পাওয়া তথ্য অনুযায়ী 2017 সালের WBCS এক্সিকিউটিভ পরীক্ষায় প্রিলিমিনারি সফলদের তালিকায় প্রশান্ত বর্মনের নামই ছিল না। পরে তালিকা সংশোধন করে তার নাম যুক্ত করা হয়, আর মূল পরীক্ষায় তিনি প্রথম হন। রাজবংশী তাস খেলে রাজগঞ্জের বিডিওর দাবি এসব ষড়যন্ত্র। এই নিয়ে আগে থেকেই মামলা চলছে কলকাতা হাইকোর্টে। এবার দ্রুত শুনানির দাবি করলেন আইনজীবী। প্রশান্ত বর্মন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও। তার বিরুদ্ধে সোনা ব্যবসায়ীকে খুনের অভিযোগ করেছে নিহতের পরিবার। এখানেই শেষ নয়, তার চাকরি নিয়েও গুরুতর অভিযোগ। এই দেখুন, এটা WBCS এক্সিকিউটিভ পরীক্ষার 2017 সালের মেরিট লিস্ট। প্রথম নাম প্রশান্ত বর্মন, অর্থাৎ তিনি WBCS পরীক্ষায় ফার্স্ট। এই নিয়ে আরটিআই করা হয়, তৈরি হয় বিতর্ক। আরটিআই করে পাওয়া জবাব এখন প্রকাশ্যে এসেছে। 2017 সালের WBCS এক্সিকিউটিভ পরীক্ষায় সফলদের তালিকা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়। 2017 সালের 13 এপ্রিল ওয়েবসাইটে লিস্ট প্রকাশ করা হয়। প্রশান্ত বর্মনের রোল নাম্বার 1700353 সফলদের তালিকায় ছিল না। রোল নাম্বার 1700333 এর পরে যে রোল নাম্বারটি ছিল সেটি 1700375। 2017 সালের 21 এপ্রিল সফলদের তালিকার একটি সংশোধনী প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন। সংশোধনীতে প্রশান্ত বর্মনের রোল নাম্বার 1700353 যুক্ত হয়। কিভাবে রোল নাম্বারটি সফলদের তালিকায় ঢুকলো তার কোনো নথি কমিশন খুঁজে পায়নি। আমি বিডিও রাজগঞ্জ প্রশান্ত বর্মন আগেও বলেছি, এটা ষড়যন্ত্রের শিকার। প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করবার চেষ্টা। একটাই কারণ, আমি যে সমাজ থেকে উঠে আসছি সেই সমাজের পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যে 1 র্যাঙ্ক করেছিলাম। তখন থেকে আমার পিছনে লেগেছিল, আমার মৃত্যু পর্যন্ত তারা লাগতেই থাকবে, এবং আমার মৃত্যু যদি কখনো হয় সেটাও হয়তো একদিন বিতর্কের কারণ হয়ে দাঁড়াবে। পাবলিক সার্ভিস কমিশন উত্তর দিয়ে বলছেন যে তিনি প্রিলিতে কোয়ালিফাই করেননি। কোর্টের কাছে খাতা তুলে দিয়েছি, যেখানে আমরা দেখিয়েছি কিভাবে একটা খাতাকে ম্যানিপুলেট করা হয়েছে, এবং লেখা দেখলে স্পষ্ট বোঝা যায় হাতের লেখাগুলো বিভিন্ন লোকের। আমরা চেয়েছি যাতে তার চাকরি খারিজ হয়, এবং একই সঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের দায়িত্বে যারা আছেন, যাদের
নির্দিষ্ট প্রয়াসে এই ধরনের বেনিয়ম করে নিয়োগ হওয়া এবং যার ফলশ্রুতিতে এই ধরনের দাবাং বিডিওর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া তা বন্ধ করা যায়। নিউজ 18 বাংলা। দেখছেন এক ফোনে বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। এসআইআর চালু হতেই বাড়িতে এবার তালা, বাড়ি ছেড়ে পালালো বাংলাদেশি পরিবার। বসিরহাটের বিরামনগরের ঘটনা। আরো বিস্তারিত আপনাদের জানাবো, আমাদের প্রতিনিধিও জানাবেন, কিন্তু যে খবর আপনাদের জানাছিলাম যে এসআইআর চালু হতেই বাড়িতে তালা ঝুলিয়ে বাড়ি ছেড়ে পালালো বাংলাদেশি পরিবার। অনুপম রয়েছে আমাদের সঙ্গে, অনুপমের থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। অনুপম, যে পরিবার পালালো এই পরিবার বাংলাদেশ থেকে ভারতে কবে এসেছিল এবং কত বছর ছিল ভারতে? দেখো জুনেরা, এই যে আজারউদ্দিন গাজী, তার বাড়ি বাংলাদেশে। সে প্রথম পাসপোর্টে 2003 সালে ভারতে আসে এবং সেখানে ভারতে এসে বাইকের বিভিন্ন খেলা দেখাতো রাজ্যের বিভিন্ন জায়গায়। তারপরে আবার সে বাংলাদেশে পেয়ে যায়। এরপর 2010 সালে আবার ভারতে আসে, এসে ভারতের বিভিন্ন জায়গায় বাইকের খেলা দেখায় এবং সেই খেলা দেখানোর সুবাদে বিভিন্ন বিধায়ক এবং পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে তার প্রশংসা সার্টিফিকেট নিত এবং পরবর্তী সময় সেই সার্টিফিকেটকে দেখিয়ে সে এখানকার ভোটার কার্ড তৈরি করেছিল। যদিও 2002 সালের এতে তার কোনো ভোটার লিস্টে তার নাম নেই, যেহেতু সে 2010 সালে ভারতে এসেছিল। এবং যখনই এসআইআর চালু হলো তারপরেই কিন্তু এই আজারউদ্দিন গাজী বিরামনগরে যে বাড়ি, সেই বাড়ি সেখানে সেই বাড়িতে তালা দিয়ে তার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে কিন্তু সে একদম এখান থেকে পালিয়েছে এবং তার এখানে একটা চায়ের দোকানও ছিল, সেই দোকানটাও কিন্তু সে বন্ধ করে দিয়েছে। এলাকার মানুষ বহু খোঁজাখুঁজি করেছে, কিন্তু কোনো রকম কোনো জায়গায় তার কিন্তু খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে তার যেসব শুভাকাঙ্ক্ষী এখানে ছিল তাদের কাছ থেকে যেটা এলাকার মানুষ জানতে পেরেছে যে যেহেতু এসআইআর চালু হয়েছে তার কাছ থেকে কোনো বৈধ কাগজপত্র নেই, তিনি গ্রেপ্তার হয়ে যেতে পারেন। সেই কারণে তিনি তার লোকজন নিয়ে, তার পরিবারের সবাইকে নিয়ে সে বাংলাদেশে পাড়ি দিয়েছে, বাড়িতে তালা দিয়ে। এবং এই নিয়ে কিন্তু এলাকায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। একেবারে ধন্যবাদ। এই খেলা দেখায় তো, তারপর আছে চার দোকান ছিল। আর কি ও বাংলাদেশে? হ্যাঁ বাংলাদেশে পালিয়েছে নাকি? এই না, পালায়নি, কোথায় সহজ ভাবে চলে গিয়ে। ওর আধিপত্য কোনো সময় সম্মতি আছে, সবকিছু আছে। গোটা পরিবার চলে গেছে? হ্যাঁ গোটা পরিবার ছিল। হ্যাঁ বাংলাদেশ থেকে ছিল, মোটরসাইকেলে খেলা দেখাতো। লাস্টে চার দোকান করেছিল, অ্যাকচুয়ালি বাংলাদেশে। ইনি এখানে অনেকদিন আসেন এবং ভোট টোট দিয়েছেন। এবার রিলেটিভ নাকি বাংলাদেশ আছে, আমি দেখিও নি, জানিও না, বলতেও পারবো না। এখানে একটা চায়ের দোকান ছিল, সেই চায়ের দোকান চালাতো অনেকদিন, দীর্ঘ কম হলো 15 বছর এখানে আছেন। শুনছি যে 2002 সালের লিস্টে নাকি ওনার নাম নেই। সেই আতঙ্কে উনি শুনছি নাকি চলে গেছেন, কোথায় গেছেন তা বলতে পারবো না। বাংলা পরিবার এবং তালা টালা দেওয়া আছে, দেখছি। সোনার মতো এবার রূপোতেও হলমার্কই ক্রেতাদের চিনিয়ে দেবে খাঁটি রূপো। গয়না ব্যবসায়ীরা আশাবাদী, এর জেরে ক্রেতাদের আস্থা বাড়বে, আরো চাহিদা বাড়বে রূপোর। সোনা আসল না নকল, খাঁটি সোনা চিনিয়ে দেয় হলমার্ক। এবার রূপোর জন্য চালু হলমার্ক। সেপ্টেম্বর থেকে রূপোর গয়নাতেও হলমার্ক চালু করেছে বিএসআই, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। সিলভারের উপর যে হলমার্কিং, এটা আপাতত যেটা আছে সেটা ভলান্টারি আছে, এখনও সেটা ম্যান্ডেটারি হয়নি। এখন থেকে যত সিলভার হলমার্কিং হচ্ছে ভলান্টারিলি, সেটা এখন এইচইউআইডি মার্ক দিয়ে মার্কেটে আসছে। এবং সেই এইচইউআইডিটা জেনুইন কিনা সেটা আপনি, আমাদের একটা বিআইএস কেয়ার অ্যাপ আছে, সেখানে আপনি এইচইউআইডি নাম্বার দিয়ে সেখানে যদি আপনি চেক করেন জেনুইন আছে কিনা, ওইখান থেকে আপনারা সেটা জেনুইননেসটা টেস্ট করতে পারবেন। जैसे गोल्ड में आप सब पहचानते हैं कि गोल्ड की जो हॉलमार्किंग है उसमें एक 6 डिजिट का अल्फान्यूमेरिक कोड होगा, HUID। ऐसे ही वही चीज़ हमने अब सिल्वर पे भी ले आए हैं कि अगर आप सिल्वर की भी प्योरिटी को आप चेक करेंगे तो उस पर आपको वो 6 डिजिट अल्फान्यूमेरिक यूनिक नंबर मिलेगा। ज़रूरत पड़ने पे मैंडेटरी हो जाए, पर आज की डेट में तो वॉलंटरी ही है। কলকাতায় বেশ কিছু গয়নার দোকানে রূপোর হলমার্ক চালু হয়েছে। গয়না ব্যবসায়ীরা অনেকেই মনে করছেন সরকারি হলমার্ক চিনিয়ে দেবে খাঁটি রূপো। এর ফলে রূপোর বিশ্বাসযোগ্যতা বাড়বে, ক্রেতাদের ভরসা বাড়বে, ফলে বিক্রি বাড়বে রূপোর। কম্পিটিশনটা অতটা ফেস করতে হবে না, কেন অনেক লোক যা তা রূপো বিক্রি করে যখন, তো সেগুলো পিউরিটিটা মেনটেন হয়ে যাবে পুরো মার্কেটে, কাস্টমার বেনিফিট হবে। প্রোডাক্টটা ভালো যদি করে থাকে তার মানুষ ইনভেস্ট করতে পারবে। এখন গোল্ডে যেরকম যেই রেট হোক এখনও খদ্দের ইনভেস্ট করছে, রূপোটাও সেই ভরসাটা পেয়ে গেলে বায়ার বাড়বে। এই ধরুন 15 গ্রামের এই রূপোর যে হারটি রয়েছে, এর দাম রূপোর
প্রায় 2000, মজুরি দিয়ে প্রায় 2500 মতো। কিন্তু হলমার্ক হলেই এই রূপোর হারটির দামই প্রায় 3000 মতন হয়ে যাবে, কিন্তু নিশ্চিত হবে পিওরিটি, অর্থাৎ এর রূপোর যে কোয়ালিটি, গুণগত মান, সেটা হলমার্ক নিশ্চিত করবে। সোনাটা যেমন একটা খাঁটি আছে হলমার্ক বেসিস, যেমন 22 ক্যারেটের হয়, 24 ক্যারেট, আরও এরকম আর কি। আর রূপোটাতে তো এখনো সেরকম কিছু নেই না। যদি হয় তাহলে আমরা মানে খাঁটি যে রূপোটা আমরা বুঝতে পারবো, সেটা হলমার্ক দেখেই আমরা জানতে পারবো, যদি হয় এটা আর কি। খুবই মানে আমাদের পক্ষে সুবিধা। বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।